তোমাদের সবাইকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা কেমন হলো সবাই জানিও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকে শুরু করব তৃতীয় যে পর্বের যে সিলেবাসটা বাকিটা, চতুর্থ অধ্যায় শুরু করতে চলেছি। অনেকগুলো পর্ব পর্বে ভাগ হয়ে থাকবে। প্রথমে আজকে আলোচনা করব অনাক্রম্য তন্ত্র বা ইমিউনিটির একদম বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শুনবে। যদিও ভীষণ কিছু শক্ত নয়, কিন্তু এই জায়গাতে অ্যান্টিবডি যেটার গঠনে আসবো ক্রমশ আসছি। একদম প্রথমে বেসিকটা নিয়ে একটু কথা বলি। প্রথমটাই হলো এই চ্যাপ্টারের শুরুতেই যেটা আছে সেটা হলো অনাক্রম্যতা কী। প্রত্যেকটা জীবের মধ্যেই আমি হিউম্যানদের কথা বলছি, মানুষের ভিতরে বাইরের থেকে জীবাণুদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য শরীরের ভিতরেই একটা তন্ত্র গঠিত আছে, অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করছে, যেটা কি করছে, বাইরের বিভিন্ন রোগ জীবাণু থেকে আমাদেরকে প্রোটেকশান দিচ্ছে। সেইটাই হলো অনাক্রম্য তন্ত্র। এই তন্ত্রের মধ্যে কি কি আছে, যেমন ধরো লসিকা আছে, রক্ত আছে, লসিকা আছে, তার সাথে সাথে আমাদের স্প্লিন আছে, প্লিহা আছে, লিভার আছে, এই সমস্ত অঙ্গগুলো এর সাথে জড়িত আছে। এই যে অনাক্রম্যতা, এই অনাক্রম্যতা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কতটা। খেয়াল করে দেখবে যখন ধরো সিজন চেঞ্জ হয় বা কিছু, ধরো তোমাদেরই আশেপাশে বেশ কয়েকজন বন্ধু বান্ধবের মধ্যে দেখবে বা বাড়িতে দেখবে যে সবাই কিন্তু একসাথে অসুস্থ হয় না। ধরো সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়লো বা ধরো খুব বেশি বৃষ্টি পড়ছে, এইরকম খুব ময়েস্ট ওয়েদার হয়ে যাচ্ছে, ভিজে ভিজে ওয়েদার হয়ে যাচ্ছে, বা ধরো ঠান্ডা পড়ছে, এই সমস্ত সময় কি হয় দেখবে আমরা বলে থাকি যে ঠান্ডা লেগে যাবে। অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে যাবে বলে কোনো ব্যাপার নয়। এক্ষেত্রে কি হয়, ওয়েদার যেই চেঞ্জ হয়ে যায়, ধরো একটু বেশি ঠান্ডা হলো, ধরো একটু বেশি বৃষ্টি পড়ছে, বাতাসে ময়েশ্চার অনেক বেড়ে গেছে, সেই সময় বাতাসে যে সমস্ত জীবাণুগুলো উড়ে বেড়াচ্ছে, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এগুলোর প্রলিফারেশন হয়, এগুলো নিজেদের সংখ্যা খুব বৃদ্ধি করে। তার ফলে সেগুলো এবার নিঃশ্বাসের মধ্যে আমাদের শরীরে প্রবেশ করছে এবং সেখান থেকে রোগ জীবাণু রোগ ঘটাচ্ছে। খেয়াল করে দেখবে বৃষ্টিতে তোমরা 4টে বন্ধু ভিজলে, কিন্তু ধরো 4 জনের মধ্যে 2 জনকার জ্বর হলো, বাকি 2 জনের হলো না। কেন? তার বৃষ্টিতে যেই ভিজেছো কি হয়েছে, আমাদের বডির টেম্পারেচার কমে যায়, সেই সময় বাতাসে ধরো যে ব্যাকটেরিয়া ঘুরছিল সেগুলো আমরা ইনহেল করছি এবং আমাদের শরীরে গিয়ে রোগ হচ্ছে। এবার যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের এই প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা ভালো। প্রতিরোধ ক্ষমতাটা এতটা ভালো হয়েছে বলে তাদের শরীরেও জীবাণু ঢুকেছে, কিন্তু তাদের শরীর প্রাকৃতিকভাবে ন্যাচারালি ভেতর থেকে ওই জীবাণুগুলোকে মেরে ফেলেছে। কিন্তু বাকিদের হয়তো শরীরে ইমিউনিটিটা অতটা স্ট্রং নয়, প্রতিরোধ ক্ষমতা অতটা স্ট্রং নয়, সেজন্য তাদের শরীরে জীবাণুটা ঢুকেছে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে। সেক্ষেত্রে তাদেরকে ডাক্তার দেখাতে হওয়ার প্রয়োজন বা ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, অ্যান্টিবায়োটিক প্রয়োজন। ব্যাপারটা এইটা। এবার এই যে প্রতিরোধ ক্ষমতা নিয়ে কথা বলছি, এই প্রতিরোধ ক্ষমতা 2 রকম হতে পারে। একটা হলো অনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ক্ষমতা, যেটা আমাদের শরীরে থাকে, আর একটা হলো সুনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ক্ষমতা। এটা অনির্দিষ্ট বলছে কি, এটা পার্টিকুলার কাউকে, একটা নির্দিষ্ট কাউকে টার্গেট করছে না, এটা আছে, ব্যারিয়ার হিসাবে আছে। যেমন ধরো খেয়াল করে দেখবে আমাদের যেই নাক, নস্ট্রিলের ভিতরে, সেই জায়গায় কিছু সূক্ষ্ম রোমের মতো অংশ আছে। সেগুলো কেন? কারণ নিঃশ্বাসের মাধ্যমে যখন কোনো জীবাণু পার্টিকেল এগুলো ঢোকে, সেগুলো নাক ওগুলোকে ওই রোমের সাথে আটকে যায়। সেইটা হলো অনির্দিষ্ট প্রকারের রোম আছে। এটা আমাদের বাইরে থেকে বিভিন্ন জীবাণু বলতে পারো, ধুলো বালি এগুলো থেকে প্রোটেকশান দিচ্ছে, অনির্দিষ্ট প্রকারের, নির্দিষ্ট নয়। তাছাড়া ধরো এই যে চামড়ার ওপরেও যে লোম থাকে, এটাও কিন্তু চামড়াকে প্রোটেক্ট করবার একটা উপায়। এমনকি যে আমাদের কানে যে ওয়াক্স জমা হয়, যেগুলোকে আমরা কানে কি বলি, খোল বলি আর কি, এই জিনিসগুলো কিন্তু কানকে এটা ন্যাচারালি বার হয় এবং বাইরে থেকে জীবাণু যাতে কানের ভিতরে ঢুকে কানের যে পর্দা আছে তা সেই জায়গায় গিয়ে ইনফেকশন না করতে পারে, সেই জন্য এই ওয়াক্স টাইপের জিনিসগুলো কানের ভিতরে বার হয়। এটাও একটা প্রোটেক্টিভ মেকানিজম, শরীর নিজেকেই নিজে রক্ষা করার জন্য এই জিনিসটা তৈরি করে। ওকে, সেজন্য এই জিনিসটা যেহেতু পার্টিকুলার কিছুকে টার্গেট করছে না, ধুলো বালি ময়লা জীবাণু সমস্ত কিছুকেই প্রোটেকশন দিচ্ছে সমস্ত কিছু থেকে, সেজন্য এটাকে বলছে হলো অনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ক্ষমতা। তার ভিতরে যেটা প্রথম পড়ছে সেটা হলো ভৌতভাবে শরীরে প্রবেশ, বাইরে থেকে প্রবেশ করছে।
আর একটা হলো ক্ষতিকর জীবাণুদের মানে হত্যা করছে, সেখান থেকে শরীরকে প্রোটেকশন দিচ্ছে। যেমন ধরো আমাদের যে লালারস, আমাদের লালারস, এই লালারস কিন্তু জীবাণুকে মেরে ফেলার ক্ষমতা আছে। আমাদের যে চোখের জল, সেখান থেকে লাইসোজাইম আছে। তাহলে এই যে প্রোটেকশানগুলো, তারপর ধরো আমাদের যে স্টমাক, পাকস্থলী, এখান থেকে HCl বার হয়। তুমি যদি এমন কোনো খাদ্য খাও যেটার ভিতরে, যেটা ধরো সম্পূর্ণরূপে মানে যেটাতে ধরো মানে ব্যাকটেরিয়ার ইনফেকশন হচ্ছে বা ফাঙ্গাসের ইনফেকশন হচ্ছে অল্প পরিমাণ, আমি বিশাল কিছু বলছি না, সেটা কিন্তু যদি তুমি ভুল করে খেয়ে ফেলো বা ধরো বাইরের খাবার খাচ্ছ, সেটার সাথে অল্প পরিমাণ মানে এই যে জীবাণু শরীরে প্রবেশ করছে, সেগুলোকে কিন্তু এই যে স্টমাক থেকে যে বার হচ্ছে HCl, সেটা মেরে ফেলে। সেই জন্য এইগুলো সব এক একটা প্রোটেক্টিভ মেকানিজম আমাদের বডিতে দেওয়া আছে। এই কারণেই আমরা কিন্তু প্রতিদিন অসুস্থ হই না। মানে আমরা তো পরিবেশ থেকে মানে নিঃশ্বাস নিচ্ছি, বাইরে থেকে খাবার খাচ্ছি, জল খাচ্ছি, জীবাণু তো প্রতিদিন মানে কয়েক লক্ষ ঢুকছে, তাও কি আমরা প্রতিদিন অসুস্থ হই না? কারণ এই প্রোটেক্টিভ মেকানিজমগুলো আছে বলেই। তাহলে এই অনির্দিষ্ট প্রকারের যে প্রতিরোধ ব্যবস্থার মধ্যে এই দুটো পড়ছে। এবার হলো সুনির্দিষ্ট প্রকারের যে প্রতিরোধ ব্যবস্থা, সেটার ভিতরে কি পড়ছে? ধরো আমাদের যে ইমিউনিটি সিস্টেম, ইমিউনিটির ভিতরে অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে, তারপর B লিম্ফোসাইট আছে, T লিম্ফোসাইট আছে, এগুলো নিয়ে পরে ক্রমশ আলোচনা করব। সেই জিনিসগুলো স্পেসিফিক হয়, মানে ধরো এই জীবাণুটা ঢুকলো, এই জীবাণুটাকে গিয়ে B লিম্ফোসাইট নষ্ট করে দিল, এইটা এলো, এটাকে T লিম্ফোসাইট নষ্ট করে দিল, এরকম স্পেসিফিক হচ্ছে, মানে ওটার জন্য এটা নির্দিষ্ট। সেই জন্য এটাকে বলছে হলো সুনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ব্যবস্থা। ওকে, আচ্ছা, এই প্রতিরোধ ব্যবস্থাটা কিন্তু জেনে রাখো, আর আমাদের শরীরে কোথায় কোথায় যে মানে প্রোটেক্টিভ মেকানিজম কাজ করছে সেটা। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে দিই, ধরো আমাদের কোথাও কোনো কেটে গেছে, সেই জায়গায় যে রক্তটা জমাট বাঁধছে, সেই রক্তটা জমাট বেঁধেও কিন্তু ওই জায়গাটা, কাটা জায়গাটাকে ঢেকে রাখছে, যাতে বাইরে থেকে সেটার ভিতর দিয়ে অন্য কিছু না প্রবেশ করে, মানে কোনো জীবাণু শরীরে না প্রবেশ করে। তার মানে আমাদের শরীর কিন্তু ন্যাচারালি অনেক রোগ জীবাণুকে থেকে আমাদেরকে মানে প্রোটেক্ট করছে। এই জায়গাটা কথা বলতে গেলে একজন বিজ্ঞানীর নাম অবশ্যই কথা বলতে হয়, সেটা হলো এডওয়ার্ড জেনার। তিনি ইংল্যান্ডের একজন চিকিৎসক ছিলেন এবং সায়েন্টিস্টও ছিলেন। এই যে জেনারের মাধ্যমেই কিন্তু এই বিশ্বে আর কি বলতে পারো যে প্রতিরোধ ক্ষমতা, অনাক্রম্যতন্ত্র, টিকাকরণ, এই জিনিসগুলো সমস্ত ইন্ট্রোডিউস হচ্ছে। সেটার মানে সম্পর্কে একটা সুন্দর গল্প আছে, আমি ছোট করে বলছি। এই গল্পটা আমিও আমার স্কুলের টিচারদের থেকে শুনেছিলাম। সেটা হলো তিনি যে সময় আর কি, তখন তিনি যে সময় মানে প্র্যাকটিস করতেন, সেই সময় কি হয়েছিল যে মানে গ্রামের পর গ্রামে আর কি প্রচুর লোকের স্মল পক্স হচ্ছিল এবং প্রচুর লোক মারা যাচ্ছিল, মানে একদম গ্রাম খালি হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এবার সেই সময় তিনি খেয়াল করেছিলেন যে তার বাড়িতে যে গোয়ালিনী দুধ দিতে আসেন, সেই গোয়ালিনীর হাতে ছোট ছোট ফোসকা, কিন্তু সেই গোয়ালিনী কখনো অসুস্থ হয়নি, সে গোয়ালিনী তার বাড়িতে দুধ দিতে আসতো। তারপর তিনি সেই গোয়ালিনীর যে ফোসকাগুলোকে পরীক্ষা করেন এবং তিনি তার গোয়ালেও যান, সেখানেও খেয়াল করে দেখেন যে গরুরও গায়ে কিন্তু ছোট ছোট ফোসকার মতো হয়েছে, যেগুলো গরুর পক্স মানে কাউ পক্স বলা হচ্ছে। এবার তিনি দেখেছেন যে যখন এত গ্রামে এত লোকের এরকম হচ্ছে, পক্স হচ্ছে, স্মল পক্স হচ্ছে, লোকে মারা যাচ্ছে, সেই সময় এই গোয়ালিনী যে গরুদের নিয়ে ঘাটাঘাটি করছে, যাদের কাউ পক্স রয়েছে, কিন্তু তারপরও সেই গোয়ালিনীর কিন্তু কোনো রকম স্মল পক্স হয়নি। সেই জিনিসটা তাকে নাড়া দেয় এবং তারপর তিনি এই যে গরুর যে ফোড়ার মতো যে পক্সগুলো, সেখান থেকে যে তরলটাকে বার করেন, মানে ইনজেকশনের মাধ্যমে বার করে নেন এবং সেটাকে তারপরে তিনি বেশ কিছু মানুষের শরীরে ইনজেক্ট করেন। তারপর দেখা যায় যে এই জিনিসটা যাদের ক্ষেত্রে করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু স্মল পক্স হচ্ছে না দিলে, মানে এই ইনজেকশনটা দিলে স্মল পক্স হচ্ছে না, বা হলেও খুব মানে ভয়ঙ্করভাবে হচ্ছে না, সেই লোকটা বেঁচে যাচ্ছে। এই জিনিসটা তাকে নাড়া দেয় এবং এরপর তিনি আরও মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেখান থেকেই টিকাকরণটা আবিষ্কার হয়। এক্ষেত্রে কি, যে গরুর যে পক্স হচ্ছে কাউ পক্স, এই কাউ পক্সের যে ফোসকাগুলো যে জল, সেইটাকে বার করা হচ্ছিল, বের করে মানে সেই ফোসকার জলের ভিতরে কি আছে, জীবাণুই আছে, সেই কাউ পক্সের যে জীবাণু, সেটাকে বার করে সেটাকে মানুষের শরীরে প্রবেশ করা হচ্ছিল। তার ফলে মানুষের শরীরে একরকম প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, যেটা যখন বাইরে থেকে কোনো স্মল পক্সের জীবাণু তার শরীরে ঢুকছে, তখন সেই জীবাণুকে কিন্তু মেরে দিচ্ছে।
এই জিনিসটা মানে সায়েন্সের একটা অন্যতম আবিষ্কারের মধ্যে, কারণ এটার জন্যই পরে টিকাকরণ হয়। টিকাকরণ বা ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশন শব্দটাই এসছে ভ্যারিওলি থেকে, ভ্যারিওলি ভ্যাকসিন সেখান থেকেই এসেছে এই শব্দটা। এই জন্য মানে এডওয়ার্ড জেনারের যে ওনার কৃতিত্ব সেটা একদম সায়েন্সের জন্য বিরাট একটা মানে সায়েন্সকে নাড়িয়ে দেয় এরকম আবিষ্কার হয়েছিল। তারপরেই কিন্তু আমরা এখনও বহু রোগ এরকম দেখি যেগুলো টিকাকরণের মাধ্যমেই কিন্তু মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে, কারণ সমস্ত রোগের কিন্তু সম্পূর্ণ ট্রিটমেন্ট নেই। এই সমস্ত রোগের ক্ষেত্রে কি করা হয় যে টিকাকরণ দিয়েই মানুষকে এই রোগ মুক্ত করে রাখা সম্ভব। এখন কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই ইমিউনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, সেটা হলো অ্যান্টিজেন, অ্যান্টিবডি। নাম দুটো অনেক স্টুডেন্টের গুলিয়ে যায়, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শুনে নাও। সেটা হলো অ্যান্টিজেন যেটা, সেটা বাইরে থেকে শরীরে প্রবেশ করে। ধরো তোমার অনেক সময় হয় না আমাদের অ্যালার্জি থাকে, ধরো তোমার ফুলের কোনো রেণুতে হাঁচি হচ্ছে, তাহলে ফুলের রেণুটা তোমার জন্য অ্যান্টিজেন। ধরো তোমার ডিম খেলে তোমার অ্যালার্জি বের হয়, তাহলে এক্ষেত্রে ডিমটা যেটা সেটা হলো তোমার জন্য অ্যান্টিজেন। অনেকে চিংড়ি মাছে হয় অ্যান্টিজেন, চিংড়ি মাছটা তার জন্য অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন হলো যেটা বাইরে থেকে শরীরে প্রবেশ করছে এবং শরীরে তার এগেনস্টে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, তাহলে বাইরে থেকে যে জিনিসটার প্রবেশের জন্য শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা হলো অ্যান্টিজেন। ওকে, এই অ্যান্টিজেন দুই রকম হতে পারে, একটা হলো এক্সোজেনাস, এন্ডোজিনাস। নাম দুটো সোজা, এক্সো মানে হলো যেটা দেহের বাইরে থাকে, আর একটা হলো এন্ডোজিনাস মানে দেহের ভেতরে আছে। যেমন ধরো যেটা বললাম, ধরো ফুলের রেণু, তারপর ধরো অনেক সময় হয় না কুকুর বেড়াল এদের যে রোম, এগুলোতে লোকের অ্যালার্জি হয়, সেগুলো হলো এক্সোজেনাস, দেহের বাইরে থেকে প্রবেশ করছে। এবার বেশ কিছু প্রাণীর দেহের ভিতরেই অ্যান্টিজেন আছে, যেমন ধরো ঘোড়া, গরু, এদের শরীরের ভিতরে আগে থেকেই একরকম অ্যান্টিজেন থাকে, লোহিত রক্তকণিকার ওপরে থাকে, সেটার নাম হলো ফর্সম্যান অ্যান্টিজেন। তারপর হলো আমাদের হৃৎপিণ্ডের ওপর একরকম অ্যান্টিজেন থাকে, যেটার নাম হলো কার্ডিওলিপিন। এই কার্ডিওলিপিনটার মাধ্যমে মানে কার্ডিওলিপিনটা কিন্তু কি একরকম অ্যান্টিজেন। ওকে, এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না সেটা দেখে একরকম টেস্ট দেখা হয়। মানে ধরো সিফিলিস বা এই জাতীয় যে রোগ আছে সেই রোগগুলোকে যখন মানে চেক করা হয় যে মানুষটির আছে কি না, সেক্ষেত্রে কার্ডিওলিপিনের এগেনস্টে যে অ্যান্টিবডি আছে কি না সেটা চেক করা হয়। তাহলে আমাদের সবার বডিতে কার্ডিওলিপিন আছে, কিন্তু যার যার শরীরে কার্ডিওলিপিনের অ্যান্টিবডি পাওয়া যাবে তার শরীরে এই রোগগুলো আছে যেটা বললাম। তাহলে এই জিনিসগুলো অ্যান্টিবডির এরকম ভাগ। অ্যান্টিবডি খুব ছোট হতে পারে, খুব বড় হতে পারে, এই জিনিসটা নির্ভর করে বাইরের কোনটা। আর এটা কিন্তু সাবজেক্ট স্পেসিফিক, মানে আমার ধরো কিছুতে অ্যালার্জি আছে মানে তোমার হবে সেরকম নয়, তোমার আছে মানে আমার হবে এরকম নয়। আচ্ছা, এবার এইটা তাহলে বেসিক বোঝাতে পারলাম, অ্যান্টিজেন দেহের বাইরে থেকে প্রবেশ করে। এবার অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো এটা শরীরে তৈরি হয়। ধরো যখন কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকছে, আমাদের শরীর একরকমভাবে রিয়্যাক্ট করে বা সেটার এগেনস্টে উত্তরও দেয়, সেটা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে উত্তর দেয়। সেই জিনিসটাই হলো অ্যান্টিবডি, মানে যেটা তৈরির মাধ্যমে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে যেটা তৈরি হচ্ছে সেটাই হলো অ্যান্টিবডি। তোমাদের বইতে সংজ্ঞা তোমরা পেয়ে যাবে, আমি বেসিকটা বোঝাবার চেষ্টা করছি। অ্যান্টিবডির গঠনে এবার আসবো। অ্যান্টিবডিটা দেখতে কীরকম? অ্যান্টিবডি দুই রকম চেন দিয়ে তৈরি হয়, একটা ভারী চেন, একটা হালকা চেন। ঠিক আছে, ধরো এখানে আমি ছবি আঁকছি, এইটা হলো ভারী চেন, এইটা হলো হালকা চেন। কালোটা হলো ভারী চেন, নীলটা হলো হালকা চেন। এইভাবে মানে যুক্ত হয়, মানে এরকম এসএস বন্ধনী দ্বারা যুক্ত থাকে। মানে এই দুটো ভারী চেন একটা এসএস বন্ধনীর মাধ্যমে যুক্ত আছে, একটা ভারী চেন একটা হালকা চেনও এরকম এসএস বন্ধনীর মাধ্যমে যুক্ত আছে। এখানেও তাই একটা ভারী চেন একটা হালকা চেন এসএস বন্ধনী। এসএস বন্ধনী মানে কি ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত রয়েছে। ওকে, আচ্ছা, এবার যখন এই জিনিসটা তাহলে কি বললাম, অ্যান্টিবডি দুটো চেন দিয়ে তৈরি, একটা ভারী চেন একটা হালকা চেন। কালো দুটো ভারী চেন এঁকেছি আর নীলটা হালকা চেন এঁকেছি। এক্ষেত্রে এই চেনের আবার এই সামনের অংশটা, নীলের এই সামনের অংশটা হলো ভ্যারিয়েবল অংশ। ভ্যারিয়েবল মানে কি, যেটা সময় মানে বদলে বদলে যায়। ঠিক তেমনি ভারী চেনের সামনের দিকের অংশটাও কিন্তু ভ্যারিয়েবল অংশ, মানে বদলে বদলে যায়। এবার তোমরা বলবে এই অংশগুলো বদলে যাচ্ছেই বা কেন?
সেটার কারণ হলো ধরো বিভিন্ন রকম অ্যান্টিজেন শরীরে ঢুকছে, সেটার ওপর অ্যান্টিবডি বসে এবং সেইটাকে নষ্ট করে। এই যে কোনো কিছুর ওপর কোনো কিছু বসবে বা ফিট হবে, সেটার জন্য এই সামনের এই যে বক্স করে দিয়েছি, এই অংশগুলো চেঞ্জ হয়, এই অংশগুলোর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, গঠন বদলে যায়। মানে ধরো তোমার শরীরে, ধরো আমি একটা কথাই বলছি, একরকম ভাইরাস ঢুকলো, সেই ভাইরাসটাকে মারার জন্য একরকম অ্যান্টিবডি এলো, সেই অ্যান্টিবডির এইগুলো কিন্তু সেই অ্যান্টিবডিটাকে ঘায়েল করে দেওয়ার জন্য এই গঠনগুলো বদলে যাবে, যে জায়গাগুলো ভ্যারিয়েবল পার্ট। আর এই যে বাকি যে অংশটা রয়েছে, মানে ধরো এই লাইট চেনের এই বাকি অংশটা, হেভি চেনের এই বাকি অংশটা, হেভি চেনের এই বাকি অংশটা, হালকা চেনের এই বাকি অংশটা, এই অংশগুলো বদলাতে পারে না, একই রকম থাকে। ঠিক আছে, এবার তাহলে এইটা হলো বেসিক অ্যান্টিবডি দেখতে। অ্যান্টিবডি দেখতে সেজন্য আমরা কি বলি, অনেকটা ওয়াই এর মতো দেখতে, কারণ দেখো স্ট্রাকচারটা অনেকটা ওয়াই এর মতো। এবার তোমরা প্রশ্ন করতে পারো এই চেনগুলো তৈরি হচ্ছে কি দিয়ে? এই চেনগুলো তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে, যেটা প্রোটিন তৈরি হয় সেই জিনিসটা। সেই জন্যে যখন তোমার প্রোটিন কনজাম্পশন কম হয়, তখন কিন্তু তোমার শরীর দুর্বল হয়ে পড়ে। সেটার কি কারণ? কারণ প্রোটিন তুমি শরীরে কম খাচ্ছ, তোমার শরীরে প্রোটিন কম যাচ্ছে, তোমার শরীর প্রোটিন থেকেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সেখান থেকেই তোমার অ্যান্টিবডি তৈরি হয়। তার মানে তোমার শরীরে ইমিউনিটি যদি ভালো করতে হয়, প্রোটিন কনজাম্পশন ঠিক রাখতে হবে, প্রোটিন যথাযথ পরিমাণে খেতে হবে। যেটা বলছিলাম, এই যে ভারী চেনটা, এই ভারী চেনটা 400খানা অ্যামাইনো অ্যাসিড বা তার বেশি দিয়ে গঠিত, আর হালকা চেনটা 200টা অ্যামাইনো অ্যাসিড বা তার বেশি দিয়ে গঠিত। ঠিক আছে, মনে রাখবে এই জিনিসটা, বেসিক জিনিস। তাহলে এইটা হলো তোমার অ্যান্টিবডির স্ট্রাকচার। এবারে অ্যান্টিবডি 5 রকম হয়, দেখো আমি বোর্ডে লিখেছি আইজিজি। আইজি মানে কি? আইজি মানে হলো ইমিউনোগ্লোবিউলিন। আই জি, আর জি ফর হলো এটা নাম। ঠিক আছে, মানে বিভিন্ন ভাগ আছে তো, সেটা আইজিজি। এইটা আমাদের রক্তে সবচেয়ে বেশি থাকছে, তারপর লসিকাতেও কিছু পরিমাণ পাওয়া যাচ্ছে। এইটাই মানে তোমার ব্যাকটেরিয়া এবং ভাইরাসদের মারে। তারপর হলো আইজিএ। এই আইজিএটা সবচেয়ে বেশি এফেক্টিভ বাচ্চাদের ওপর, কারণ একটা বাচ্চা জন্মানোর পর তার দেহে কিন্তু খুব একটা ইমিউনিটি থাকে না, সেজন্য বাচ্চা যখন জন্মানোর পর তার সাথে বাইরের লোকের সাথে এক্সপোজার যতটা কম করা যায় ততটা ভালো। ও আসছে, ধরছে, অনেক কিছু করে না, আদর করছে, এই জিনিসগুলো একদম কিন্তু বাচ্চাটার জন্য ভালো না। এই জিনিসগুলো সচেতনতা আমাদের দেশে নেই, আমাদের লোকেরা বোঝে না, সেন্টিমেন্টে নেয়, কিন্তু জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাচ্চা যখন জন্মেছে তার কিন্তু ইমিউনিটি বিশেষভাবে কিছুই নেই। সে যখন মায়ের দুধ পান করবে, সেই মায়ের দুধের মাধ্যমে এই যে আইজিএ, এইটা যায় হলো বাচ্চার শরীরে। এটাকে ফার্স্ট ক্লাস অ্যান্টিবডি বলা হয়, মানে প্রথম শ্রেণীর অ্যান্টিবডি, যেটা বাচ্চাকে প্রোটেকশান দেয়। একটা বাচ্চা যত মায়ের দুধ খাবে তত তার শরীরে এই যে ইমিউনিটিটা গঠন করবে। ঠিক আছে, সেই জন্য আইজিএ কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? মায়ের দুধে পাওয়া যায়, লালা রসে পাওয়া যায়, ঘামের মধ্যে পাওয়া যায়, এই সমস্ত। এই অ্যান্টিবডিটা মনোমার হিসাবেও থাকে, ডাইমার হিসাবেও থাকে। মানে এইটা ধরো একটা মনোমার, মানে এই রকম স্ট্রাকচার যেটা রয়েছে এটা হলো মনোমার হিসাবেও রয়েছে। আবার ডাইমার মানে ধরো এইরকমভাবে একটা রয়েছে, আবার এর সাথে আরও একটা যুক্ত হয়ে গেছে, আর লাইট চেনগুলো এর পাশে রয়েছে। আমি লাইট চেনগুলো দেখিয়ে দিচ্ছি। মানে এই জিনিসটা এরকম ঘুরে গেছে এবং পাশাপাশি দুটো যুক্ত হয়ে গেছে এইরকম। ঠিক আছে, তাহলে এইভাবে ডাইমার হিসাবেও থাকছে। তারপর হলো আইজিএম, ইমিউনোগ্লোবিউলিন এম। এটাকে দেখতে আকারে সবচেয়ে বড়। এটা হলো পেন্টামার, মানে 5খানা তোমার অ্যান্টিবডি যেন একসাথে জুড়ে রয়েছে। ফুটবল এরকম মানে বলের মতো দেখায়। আমি এটা শর্টে আঁকলাম, তোমরা অবশ্যই লাইট চেনগুলোও দেখাবে, এইরকমভাবে যুক্ত থাকছে, পেন্টামার হিসাবে থাকছে। এটা দেখা যায় হলো রক্তে লিম্ফোসাইট, যে লিম্ফোসাইটের ওপরে অবস্থান করে এবং রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করছে। তারপর হলো ইমিউনোগ্লোবিউলিন ডি, আইজিডি। এই যে আইজিডি, এটাও বেশ কম পরিমাণ রক্তে থাকে, এটা লিম্ফোসাইটের উপরেই দেখা যাচ্ছে। আর এরা মনোমার হিসাবেই থাকে। মনোমার মানে এইরকম একটা গঠনেই থাকে। আর তারপর হলো আইজিই, এটাও রক্তে পরিমাণ খুব কম, 0.1% মতো। আর এটা বেসোফিল যে মানে শ্বেত রক্তকণিকা, সেটার উপরে অবস্থান করছে। মাস্ট সেল সেটার উপরে অবস্থান করছে। তার মানে বুঝতে পেরেছো যে এই অ্যান্টিবডি 5 রকম হতে পারে, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই।
আবার এবিসিডি লিখে ফেলো না, প্রথমটা আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ডি, ইমিউনোগ্লোবুলিন ই। ওকে, তাহলে এই স্ট্রাকচারগুলো ভালো করে দেখে নেবে, এই গঠনটা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আশা করি বোঝাতে পেরেছি। পরের পর্বে আবার এর ডিটেলস আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।